সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পরিচয়। এবং আজকে আমাদের আলোচ্য বিষয় পরিবেশ। আমরা কি সম্পর্কে আলোচনা করব? পরিবেশ। পরিবেশ যার ইংরেজি শব্দ হচ্ছে এনভায়রনমেন্ট। পরিবেশটা আসলে কি? পরিবেশ যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ ইংরেজি এনভায়রনমেন্ট, বাংলা প্রতিশব্দই হচ্ছে পরিবেশ। সাধারণ অর্থে যদি আমরা পরিবেশ বলি, অর্থাৎ পরিবেশ বলতে আসলে কি বোঝায়? আমরা আমাদের চারদিকে তাকালে নানান ধরনের জিনিস দেখতে পাই, তাই না? যেমন দেখো, আমি এখন শ্রেণীকক্ষে আছি। শ্রেণীকক্ষে যদি আমরা তাকাই, কি দেখতে পাচ্ছি? আমি তোমাদেরকে হচ্ছে ক্লাস নিচ্ছি, তার মানে শিক্ষক, তোমাদের সহপাঠী, বই খাতা, চেয়ার টেবিল ইত্যাদি, তাই না? এখন শ্রেণীকক্ষ থেকে যদি আমরা বাইরের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সুবিশাল মাঠ, তাই না? গাছপালা, পশু পাখি এগুলো দেখতে পাওয়া যায়। অর্থাৎ আসলে পরিবেশ বলতে বোঝানো হয় যে আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। তাহলে আমরা কি বললাম যে পরিবেশটা আসলে কি? সাধারণ অর্থে যদি আমরা বলি যে পরিবেশ হচ্ছে সেই পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায় যা মানুষ, প্রাণী এবং উদ্ভিদের বিকাশকে প্রভাবিত করে। তাহলে আমরা কি বললাম যে সাধারণ অর্থে পরিবেশ বলতে কি বোঝায়? সেই পারিপার্শ্বিক অবস্থাটাকে বোঝায় যা মানুষ, প্রাণী এবং উদ্ভিদের বিকাশকে কী করে? প্রভাবিত করে। যদি বিস্তৃত অর্থে আমরা বলি যে পরিবেশটা কি, তাহলে বিস্তৃত অর্থে আমরা পরিবেশ বলতে কি বুঝতেছি? বিস্তৃত অর্থে পরিবেশ বলতে আসলে বোঝানো হচ্ছে যে আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। যেমন ঘর বাড়ি, বিদ্যালয়, গাছপালা, পশু পাখি, মাথার উপর বিশাল আকাশ, এ সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। এখন এই পরিবেশের উপাদানগুলো, অর্থাৎ এগুলোকেই বলা হচ্ছে পরিবেশের উপাদান। এই উপাদানগুলো নিয়েই মূলত আমাদের পরিবেশটা গড়ে ওঠে। পরিবেশের এই উপাদানগুলোকে মোটামুটি দুভাগে ভাগ করা যায়। তাহলে কি বললাম যে পরিবেশ এবং পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান, পরিবেশের তাতেই দেখলাম যে আসলে পরিবেশ কি, তার পারিপার্শ্বিক যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আসলে কি আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে আসলে কি হয়, আমাদের পরিবেশটা গড়ে ওঠে। একেই আমাদের পরিবেশটা বলে। তাহলে আমরা কি বলছি যে পরিবেশের উপাদান। পরিবেশের উপাদানকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক উপাদান। একটা হচ্ছে মানুষের তৈরি উপাদান, মানুষের তৈরি উপাদান। এখন প্রাকৃতিক উপাদানটা কি? প্রাকৃতিক উপাদানটা তাহলে আসলে কি? পরিবেশের যে উপাদানগুলো মানুষের তৈরি নয়, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত, এগুলোকেই বলা হয় প্রাকৃতিক উপাদান। তাহলে পরিবেশের উপাদান কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান, একটা হচ্ছে মানুষের তৈরি উপাদান। তাহলে প্রাকৃতিক উপাদানটা আমি কি বললাম যে পরিবেশের যে উপাদানগুলো প্রকৃতি প্রদত্ত, অর্থাৎ মানুষের তৈরি নয়, এগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক উপাদান। যেমন নদী নালা, গাছপালা, পশু পাখি, এগুলো কি আসলে প্রকৃতি প্রদত্ত, আর এগুলোই হচ্ছে প্রাকৃতিক উপাদান যা আপনা আপনি সৃষ্টি হয়েছে বা আল্লাহ প্রদত্ত আমরা বলতে পারি। পরেরটা হচ্ছে মানুষের তৈরি উপাদান। মানুষের তৈরি উপাদান কোনগুলো? তাহলে কাকে বলে? বলা হচ্ছে যে পরিবেশের যে উপাদানগুলো মানুষ তাদের জীবন ধারণের প্রয়োজনে নিজেরাই তৈরি করেছে, নিজেরাই সৃষ্টি করেছে, এগুলোকেই বলা হচ্ছে মানুষের তৈরি উপাদান। কেন? মানুষ সমাজবদ্ধ জীব, তাই না? সমাজ ছাড়া মানুষ কি করতে পারে না? চলতে পারে না, তাই না? এই জন্য মানুষ কি করে থাকে? তাদের নিজেদের প্রয়োজনে বিভিন্ন জিনিস তৈরি করেছে, যেমন ঘর বাড়ি, রাস্তাঘাট, বিদ্যালয়, তাই না? সরকার, এগুলো কি আসলে মানুষের তৈরি। কেন তৈরি করেছে? মানুষ তাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য, নিজেদের জীবন যাপনের জন্য। এই যে মানুষের তৈরি উপাদান, এগুলোকেই বলা হচ্ছে মানুষের তৈরি উপাদান। এখন এই যে পরিবেশের উপাদান, এই পরিবেশের উপাদানের উপর ভিত্তি করে আবার পরিবেশকে দুভাগে ভাগ করা হয়।
কি বললাম যে পরিবেশের প্রকারভেদ। কিসের উপর ভিত্তি করে? এই যে দুটো উপাদান আমরা দেখলাম, পরিবেশের দুটো উপাদান, এই উপাদানের উপর ভিত্তি করে পরিবেশকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আরেকটা হচ্ছে সামাজিক বা সাংস্কৃতিক পরিবেশ বা মানুষের তৈরি পরিবেশও আমরা বলতে পারি। তাহলে পরিবেশের প্রকারভেদ কত প্রকার? পরিবেশ হচ্ছে দুই প্রকার। পরিবেশ দুই প্রকার। কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে সামাজিক পরিবেশ, সামাজিক সামাজিক পরিবেশ। এখন প্রাকৃতিক পরিবেশটা কি? আমরা এখন আলোচনা করব প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা কি? প্রাকৃতিক পরিবেশটা হচ্ছে আসলে প্রকৃতি প্রদত্ত উপাদান নিয়ে গঠিত পরিবেশটাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমরা কি বললাম? প্রাকৃতিক পরিবেশটা কি? যে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হয় প্রকৃতি বা প্রাকৃতিক পরিবেশ। যেমন গাছপালা, পশু পাখি, আলো বাতাস, এগুলো নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে সেটাই হচ্ছে আসলে আমাদের প্রাকৃতিক পরিবেশ। এখন এই প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি, এগুলো সম্পর্কে আমরা জানব। অর্থাৎ এই প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো মানুষের জীবন ধারণের জন্য বা মানুষ বা প্রাণী জগতে বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন। এখন এই প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি, এগুলো সম্পর্কে আমরা জানব। প্রাকৃতিক পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশের উপাদান। ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদান বা বাংলা, আমরা যদি আমরা এখন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের অবস্থান একই জিনিস। আমরা এখন পড়বো প্রাকৃতিক পরিবেশের অবস্থান বা ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান, বাংলাদেশ 20°34' থেকে 26°38' উত্তর অক্ষাংশ এবং 88°1' থেকে 92°41' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। তাহলে বাংলাদেশের অবস্থানটা এরকম, 20°34' থেকে 26°38' উত্তর অক্ষাংশ। উত্তর অক্ষাংশ উত্তর অক্ষাংশ এবং 88°1' থেকে 92°41' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থান। তাহলে কি বললাম যে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের উপাদানে প্রথম হচ্ছে কি ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ
20°34 থেকে 26°8 উত্তর অক্ষাংশে এবং 88°1 থেকে 92°41 পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এরপর ভূ প্রকৃতি। কি বাংলাদেশের ভূপ্রকৃতি বলতে আসলে বোঝানো হচ্ছে ভূমিরূপ। বাংলাদেশের ভূমিরূপটা কিরকম, তাই না? বাংলাদেশে সাধারণত বলা হয়ে দেখে যে দু ধরনের ভূমি দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে সমভূমি আর একটা হচ্ছে পাহাড়ি। তো আসলে দু ধরনের সমভূমির কথা বলা হলেও বাংলাদেশে আসলে বিভিন্ন ধরনের ভূমি দেখতে পাওয়া যায়, যেমন কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও পাহাড়ি, আবার কোথাও অরণ্য অর্থাৎ বনভূমিতে পরিপূর্ণ। সাধারণত উঁচু ভূমি বা পাহাড়ি অঞ্চল যেগুলো, যেমন সিলেটে সাধারণত পাহাড়ি অঞ্চল দেখা যায় যেগুলো চা চাষের উপযোগী। সমভূমি সাধারণত কি করে থাকে, কৃষি কাজের জন্য উপযোগী, যেখানে বিভিন্ন ধরনের কৃষি পণ্যগুলো উৎপাদন করা হয়। এবং বনভূমি যেগুলোতে দেখা যায় বিভিন্ন ধরনের বন, অরণ্য, যেমন আমাদের দেশে ম্যানগ্রোভ বন রয়েছে, সুন্দরবন যেটাকে আমরা সুন্দরবন বলে থাকি, চিরহরিৎ বনভূমি রয়েছে। তার মানে বনভূমিগুলোতে বিভিন্ন ধরনের গাছপালা এবং গাছপালায় পরিপূর্ণ। এরপরে তৃতীয় উপাদানটি হচ্ছে উপকূল রেখা। তাহলে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের উপাদান আরেকটি হচ্ছে উপকূল রেখা। উপকূল রেখা বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে 711 কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূল রেখা রয়েছে, যা খুলনার রায়মঙ্গল নদীর মোহনা হতে কক্সবাজার টেকনাফ পর্যন্ত বিস্তৃত। তাহলে আমি কি বল যে উপকূল রেখাটা কি বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে 711 কিলোমিটার দীর্ঘ কি রয়েছে, সমুদ্র উপকূল রেখা রয়েছে, তাই না? এর পরের পয়েন্টে আমরা আসি। এছাড়াও বাংলাদেশে দেখা যায় উপকূল রেখাগুলোকে বেশি ভগ্ন নয়। যে সমস্ত উপকূলগুলো ভগ্ন সেখানে দেখা যায় বিভিন্ন ধরনের পোতাশ্রয় গড়ে ওঠে, বন্দর গড়ে ওঠে। আর যদি অগভীর হয় তাহলে কিন্তু সেখানে পোতাশ্রয় নির্মাণ করা বা নদী বন্দরগুলো নির্মাণ করা সম্ভব হয় না। এরপরে আমরা আসি নদ নদী। নদ নদী বাংলাদেশে মানুষের অর্থনৈতিক জীবনে নদ নদী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই না? এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কেননা আমাদের দেশের বেশিরভাগ পণ্য আমদানি রপ্তানি এর প্রায় 95% সংগঠিত হয়ে থাকে নদীপথে। বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি যখন আমরা আমদানি করি তখন কিন্তু এগুলো আসলে কোন পথে হয়ে থাকে, নদী পথে বেশি হয়ে থাকে। তাই প্রাকৃতিক পরিবেশের এই উপাদানটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে কয়েকটি বৃহৎ নদী হচ্ছে যেমন পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো কি আমাদের দেশে বৃহৎ নদ নদী, তাই না? এরপরে জলবায়ু ও বৃষ্টিপাত। জলবায়ু ও বৃষ্টিপাত বাংলাদেশের অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জলবায়ু ও বৃষ্টিপাত। আমাদের দেশে জলবায়ুটা কি আর্দ্র সমভাবাপন্ন, তাই না? উষ্ণ। 3 ধরনের জলবায়ু কিন্তু আমাদের, অর্থাৎ এক কথায় বাংলাদেশে মৌসুমী জলবায়ুর প্রভাব বেশি লক্ষ্য করা যায়, অর্থাৎ বাংলাদেশ মৌসুমী জলবায়ুর প্রভাবটা রয়েছে। এখন বৃষ্টিপাত আমাদের দেশে গ্রীষ্মকালে দেখা যায় প্রচুর বৃষ্টিপাত হয় এবং গড় বৃষ্টিপাত দেখা যায় 120 থেকে 345 ডিগ্রি সেন্টিমিটার পর্যন্ত কি হয়ে থাকে, গড় বৃষ্টিপাত হয়ে থাকে। 120 থেকে 345 কি হয়ে থাকে, সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরে হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা। প্রাকৃতিক পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে
তাপমাত্রা। গ্রীষ্মকালে আমাদের দেশে গড় তাপমাত্রা 21 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। কি কালে? গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে আমাদের দেশে 21 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে এবং শীতকালে আমাদের দেশের তাপমাত্রা শীতকালে 11 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবং শীতকালে আমাদের দেশে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লক্ষ্য করা গেছে। শীতকালে আমাদের দেশে সর্বনিম্ন তাপমাত্রা শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের দেশে দেখা গেছে যে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়েছে, তাই না? তাহলে আমরা কি বললাম? তাপমাত্রা গ্রীষ্মকালে আমাদের দেশে তাপমাত্রা কত? 21 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে দেখা যায় তাপমাত্রা 11 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং সর্বনিম্ন শীতকালে তাপমাত্রা দেখা যাচ্ছে যে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়েছে। এরপরে উদ্ভিদ। প্রাকৃতিক পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে উদ্ভিদ। জলবায়ু মৃত্তিকার তারতম্যের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে। বাংলাদেশের এই উদ্ভিদের তারতম্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের বনাঞ্চল লক্ষ্য করা যায়, যেমন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটে পাহাড়ি বনভূমি এবং ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য নামে পরিচিত বনভূমিগুলো পাওয়া যায়। এরপর ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এখানে পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বা ক্রান্তীয় বনভূমিগুলো লক্ষ্য করা যায়। এছাড়াও সুন্দরবনে বনভূমি রয়েছে। যে কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য 25% বনভূমি প্রয়োজন হয়ে থাকে, যেখানে আমাদের দেশে মোট বনভূমি রয়েছে মাত্র 11% বা 11%। এরপরে খনিজ সম্পদ। খনিজ সম্পদ প্রাকৃতিক পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে খনিজ সম্পদ, তাই না? যে দেশ খনিজ সম্পদে যত বেশি সমৃদ্ধ সে দেশ তত বেশি উন্নত। আমাদের দেশে বাংলাদেশে প্রাকৃতিক সম্পদের অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের উপাদানের মধ্যে যে খনিজ সম্পদগুলো রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল, চুনাপাথর ইত্যাদি। এরপরে আমরা প্রাণিজ সম্পদ। প্রাকৃতিক পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রাণিজ সম্পদ। কেননা প্রাণী জগৎ নানাভাবে একটা দেশের অর্থনীতিকে গতিশীল ত্বরান্বিত করে। যেমন প্রাণী থেকে আমরা কি পেয়ে থাকি? মাছ, মাংস, ডিম, চামড়া, রেশম প্রভৃতি প্রাণী জগৎ হতে পাওয়া যায়। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে প্রাণিজ সম্পদগুলো আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা এখন এগুলো হচ্ছে আমাদের মোটামুটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। এছাড়াও আরো রয়েছে। এরপর আমরা এখন করব সামাজিক পরিবেশের উপাদানগুলো। সংজ্ঞাটা জানবো, এরপরে সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি এ সম্পর্কে আলোচনা করবো। তাহলে সামাজিক পরিবেশটা কি? তখন আমরা প্রাকৃতিক পরিবেশের সংজ্ঞাটা জেনেছিলাম, এখন আমরা জানবো সামাজিক পরিবেশ, তাই না? সামাজিক পরিবেশ কাকে বলে? সামাজিক পরিবেশ। এখন সামাজিক পরিবেশটা কি? মানুষের সামাজিক কার্যাবলীর সমষ্টিগত ফলাফল যা মানুষের দ্বারা সৃষ্ট। অর্থাৎ সামাজিক পরিবেশ বলতে বোঝানো হচ্ছে যে মানুষ সমাজবদ্ধভাবে বসবাসের জন্য যে বিভিন্ন রীতিনীতি বা নিয়মকানুন তৈরি করে
এগুলোকে অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্ট এবং নিয়ন্ত্রিত তাকেই বলা হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে আমরা কি বললাম, মানুষের সামাজিক কার্যাবলীর সমষ্টিগত ফলাফল যা মানুষের দ্বারা সৃষ্ট এবং নিয়ন্ত্রিত সেটাই হচ্ছে সামাজিক পরিবেশ। অর্থাৎ তাহলে আমরা এখন সামাজিক পরিবেশের উপাদানগুলো সম্পর্কে জানব। তৈরি বিভিন্ন উপাদান নিয়ে গঠিত পরিবেশটাকেই বলা হচ্ছে, এক কথায় মানুষের তৈরি বিভিন্ন উপাদান নিয়ে গঠিত পরিবেশই হচ্ছে সামাজিক পরিবেশ বা মানুষের তৈরি পরিবেশ। এখন আমরা সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করব। সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে জাতি, ধর্ম, সরকার, শিক্ষা। এগুলো কি আসলে মানুষের তৈরি, এগুলো মানুষ তাদের নিজেদের প্রয়োজনেই কিন্তু সৃষ্টি করেছে এবং মানুষ নিজেরাই এগুলো নিয়ন্ত্রিত করে থাকে। তাহলে আমি বললাম যে পরিবেশের যে উপাদানগুলো মানুষ নিজেরাই তৈরি নিয়ন্ত্রণ, সেগুলোকে বলা হচ্ছে সামাজিক পরিবেশ। এবং সেই সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি? জাতি, ধর্ম, সরকার, জনসংখ্যা, শিক্ষা, তাই না? এগুলো কি আসলে এগুলো সবই হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। এগুলো কে তৈরি করেছে? এগুলো মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করার জন্য নিজেদের প্রয়োজনেই তৈরি করেছে এবং তারা নিজেরাই নিয়ন্ত্রণ করে থাকে। এখন আমরা জাতি সম্পর্কে জানব। জাতি সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের লোক বসবাস করে থাকে। এখন যে জাতি যত বেশি কর্মঠ, সে জাতি কিন্তু তত বেশি উন্নত হবে, তাই না? অর্থাৎ উন্নত পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। ধর্ম সামাজিক পরিবেশের কি আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। একটা সমাজে বা একটা দেশে বিভিন্ন ধর্মের লোক বাস করে থাকে এবং এদের রীতিনীতিগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, আচার আচরণগুলো বিভিন্ন ধরনের। যেমন বৌদ্ধ ধর্মে কি জীব হত্যা মহাপাপ, ইসলাম ধর্মে সুদ গ্রহণ, মদ, জুয়া এগুলো নিষিদ্ধ, তাই না? এই জন্য আসলে সামাজিক পরিবেশের উপাদান হিসেবে ধর্ম কি করে থাকে? পরিবেশের উপর প্রভাব বিস্তার করে থাকে। সরকার প্রাকৃতিক পরিবেশে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। কোন দেশের সরকার কাঠামো স্থিতিশীল, শক্তিমত্তা এবং দেশের শিল্প, কোন দেশে সরকার যদি স্থিতিশীল হয় তাহলে সেই দেশে কি করা যায়? শিল্প, ব্যবসা বাণিজ্যে দ্রুত উন্নতি লাভ করে থাকে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটায়। অর্থাৎ সরকার কোন দেশের অর্থনীতির উপর প্রভাব বিস্তার করে থাকে। তাই সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। জনসংখ্যা সামাজিক পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনসংখ্যা। কোন দেশের ব্যবসা বাণিজ্য উন্নত বা উন্নয়ন সে দেশের জনসংখ্যার উপর বহুলাংশে নির্ভরশীল। শিক্ষা সামাজিক পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। কথায় আছে শিক্ষা জাতির মেরুদণ্ড। যে দেশের জাতি যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত, তাই না? এই জন্য সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে শিক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে পরিবেশ যতটুকু আমরা আলোচনা করেছি। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। আশা করব আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।